সাধারণ ব্যবসায়ী তার যদি হিসাব ঠিক না থাকে সে কি বড় হতে পারবে না? হিসাব আমার তো মনে করি একজন মুদি দোকানের এটা দরকার। ব্রেন ছাড়া যেমন ব্যবসা চলে না, ঠিক একই রকম এই সফটওয়্যার সেগুলোর ব্যবহার ছাড়া আসলে একজন ব্যবসায়ী ভালো একটা জায়গায় যাওয়া তার জন্য বর্তমান সময়ে অসম্ভব প্রায়। সে ফেসবুক থেকে তার পেজ নাই, ফেসবুক থেকে সে পোস্ট দেওয়া শুরু করুক, ঠিক আছে, নিজের ব্যবসা আছে কিন্তু আমি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করছি না, হবে না, তাকে ব্যবহার করতে হবে। আমরা একটা প্রজন্ম মানে অ্যানালগ থেকে ডিজিটালে আসা, একটা অ্যানালগে ছিলাম সত্যি, আমরা চিঠির ব্যবহারও করছি। ডিজিটালের এটা যদি ব্যবহার না করি তাহলে তো মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি না। এক সময় ছিল যে প্রোডাক্ট লঞ্চিং মানেই বড় বড় ইভেন্ট করা অথবা টিভিতে অ্যাড দেওয়া, অনেক টাকার প্রয়োজন, এখন তো তা দরকার হচ্ছে না। ডিজিটাল পদ্ধতি কৃষিতে আনে গতি, এগোই স্বপ্ন। আপনাদের সবাইকে স্বাগত আজকের বিশেষ আয়োজন বিজনেস টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ তুহিন আহমেদ এবং বরাবরের মতোই আমাদের সাথে গেস্ট হিসাবে উপস্থিত রয়েছে বিজয় ভেঞ্চার্স লিমিটেড এবং সোর্স অফ এগার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল্লাহ আল ফারুক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তি নিয়ে। তো আপনার ব্যবসায় প্রথম ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি শুরু করি, আসলে আমার প্রথম যে মোবাইল ছিল সেটা সম্ভবত নোকিয়ার 3110 অথবা ওর আমার মডেলটা মনে নাই, পরে 2-4 পাশে আলো জ্বলতো, আচ্ছা, এটা তো সেটাতে তখন তো ব্যবহার হতো আর কি জাভা সিস্টেম, এবং ওখানে কিছু ইন্টারনেট ছিল, ওটা এজ বলা হতো। এজের মাধ্যমে ক্যামেরা ছিল, হ্যাঁ, কিন্তু ক্যামেরাটা আসছে যেটা আসছে সেটা কিন্তু প্রথম সেই মোবাইলটা আসছে, মানে ক্যামেরা মানে মানুষের আশ্চর্য ব্যাপার। তার আগেও যেটা ছিল আমি ব্যবহার করেছিলাম ফিলিপসের একটা ছোট ফোন, সেটাতে এগুলো ছিল না। তো যাই হোক, এটার প্রতি আমার ব্যাপক প্যাশন এবং নেশা ছিল। তো আমার কাছে তখন ওই জাভা একটা অ্যাপস ব্যবহার করতাম, অ্যাপস তো না আসলে ওটা এপিকে ফাইল ছিল, MiG-33। MiG-33 দিয়ে কিছু ডাটা কালেক্ট করে মানে আবার আরেকজনকে কল দেওয়া যেত ফ্রিতে, হ্যাঁ, এটা আমি ব্যবহার করেছিলাম শুরুর দিকে। আর ফোনটা ছিল আমার নোকিয়ার 3110 অথবা সম্ভবত অন্য একটা মডেল, অনেক আগেকার মডেল। হ্যাঁ, অনেক আগের মডেল, 2 পাশে আলো জ্বলতো, রিং আসলে আলো জ্বলতো। তো এজের ব্যবহার হতো, সেই এজে আমরা ইন্টারনেট দিয়ে যখন মোবাইলে ছবি নিয়ে আসলাম, মানে নেট থেকে তো ছবি আসতো, হ্যাঁ, ছবি তো ফোনের মধ্যে আসে, এটা তো মানুষের কল্পনায় ছিল। তখন আমি ম্যাচে থাকি, আর দূর দূরান্ত থেকে মানুষ আসতো আমার কাছে যে কেমন করে এই মোবাইলের মধ্যে ছবি আসে, একটু নিয়ে এসে দেন। ওটা হচ্ছে কালার ফোনের সূচনা আর কি। তার আগেও ফোন ছিল যেটা, সেটা আবার আর এক কাহিনী। আমার ফোন ছিল এরিকসনের, সম্ভবত আমার বাবার। তো আব্বা হচ্ছে অনেক শৌখিন মানুষ ছিলেন, তো উনি ওই ফোন কিনছে। এখন ফোনে তো নেটওয়ার্ক নেই, অ্যান্টিনা ছাড়া ফোন চলে না, অন্তত গ্রামে। তো ঈদের মধ্যে ওটা নিয়ে বের হয়েছে, ফোন দেখার জন্য মানুষ আশপাশে ঘুরতেছে। তাই আমি কী করলাম, ওই রিং বাজাইছি, যে রিং না বাজালে রিং তো আসবে না, আমি এমনিতে রিং বাজাইছি। আশেপাশের মানুষ একবারে কি হলো ভাই, এইরকম অবস্থা, আশ্চর্য জিনিস এসে গেছে। আসলে আমরা একটা প্রজন্ম যারা আমার সাথে আছেন, মানে অ্যানালগ থেকে ডিজিটালে আসা একটা মানুষ। অ্যানালগে ছিলাম সত্যি, আমরা চিঠির ব্যবহারও করছি খুব বেশি দিন না, মানে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখনও এটা আপনার হচ্ছে চিঠির ব্যবহার ছিল, মানে যোগাযোগ ব্যবস্থা অনেক করেছিল, সেটা মানুষের কাছে এখন কল্পনা হয়ে যেতে পারে। চমৎকার বলছেন স্যার। এই যে ফোনের জিনিসগুলো বললেন বা এই যে অনলাইন, আপনি যখন থেকে অনলাইন আসলে ব্যবহার করছেন, অনেক কথা জানতোই না যে ফেসবুক বলে কিছু আছে বা ফোনে ছবি আসলে যায়। তো আপনার এই কথাগুলো আসলে অনেক মূল্যবান ছিল, যারা আমাদের দর্শক অনেক উপকৃত হবে এই কথাগুলোর মাধ্যমে, যে ডিজিটাল প্রযুক্তি মানে এমনও যুগ গেছে, হ্যাঁ, আমরা তো এটা বুঝিনি। আসলে সবসময় সুযোগ থাকে। মানে বগুড়া নামে যদি কেউ পেজ খুলতো, সেটা আবার ফেসবুক রিকমেন্ড করতো, ফেসবুক যে বগুড়া আপনারা যখন দিবেন যে আমার মানে স্থায়ী বাসিন্দা কোথাকার আসে না এরকম, তখন বগুড়া, সেই বগুড়াটা আবার ওরাই কী করে, মেনশন করে, মানে আপনার পেজ অটোমেটিক লাইক, মানে লাইকের যে এখন মানে এইভাবে লাইক নেওয়া লাগবে, এইভাবে লাইক নিতে হবে, এইরকম ছিল না। কোনো পেজই ছিল না, কোনো চ্যানেলই ছিল না খুব বেশি বাংলাদেশে। সেই সময় যারা শুরু করেছে অনেক ভালো করেছে। আচ্ছা স্যার, বর্তমান সময়ে এই ডিজিটাল ট্রান্সফরমেশনটা কেন এত জরুরি?
এটাই আমি বলছিলাম যে আসলে আমরা, আপনাকে একটা উদাহরণ দিই, এখান থেকে আমার যেতে হবে ঢাকায়। ঢাকায় বিভিন্নভাবে যাওয়া যায়, তাই না? আমরা যেতে পারি, হেঁটেও যেতে পারবো, বাসেও যাওয়া যায়, আবার এখান থেকে আমরা বাই এয়ারেও যেতে পারি। তা আপনি কি হেঁটে যাওয়ার চিন্তা করবেন কখনো? না, কখনো না। তো আমার ডিজিটালের এটা যদি ব্যবহার না করি তাহলে তো মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি না। এক সময় ছিল যে প্রোডাক্ট লঞ্চিং মানেই বড় বড় ইভেন্ট করা অথবা টিভিতে অ্যাড দেওয়া, অনেক টাকার প্রয়োজন। এখন তো তা দরকার হচ্ছে না। আবার $2 একটা পোস্ট দিয়ে আপনার বিক্রি করতে পারেন, বিক্রি শুরু করতে পারেন। তো এই সময়ে এসে যে এই যে প্রশ্নটা আপনি করছেন যে ট্রান্সফরমেশন, মানে কেউ যদি না আসে আসলে সে রেসে টিকে থাকতে পারবে না। মেন কথা হচ্ছে যে এখন যদি ডিজিটালের ভিতরে কেউ না আসে, মানে তার কোনো লাইফের কোনো অগ্রগতি হবে না, কোনো কিছু নাই। কোন দিকে যাবেন আপনি? যে দিকে যাবেন, যে আপনার শুধু ফেসবুক আর ইউটিউব, অনেকে ইন্টারনেট বলতে ফেসবুক আর ইউটিউবে বুঝছে, ঠিক আছে? তো এটা শুধু নয়, আর ডিজিটাল মানেও এটা বুঝছে, আসলে তা নয়। আমাদের ব্যবসাটাকে আমরা যদি ডিজিটাল করতে চাই, ডিজিটালাইজ করতে চাই, তাহলে বিভিন্ন ধরনের টুলস আছে অনলাইনে, বা আমরা নিজেরা ব্যবহার করতে পারি, নিজের সফটওয়্যার ডেভেলপ করতে পারি, আমাদের এমপ্লয়িকে আমরা ম্যানেজ করতে পারি, ঠিক আছে? সেই অ্যানালগ বিষয় নিয়ে, ছুটির দরখাস্ত নিয়ে, অথবা এই নিয়ে, অথবা একটা অ্যাকাউন্টস মেনটেন হচ্ছে অ্যানালগভাবে, এই জায়গায় থাকলে সে বিজনেসে টিকে থাকতে পারবে না। এই কথাগুলো অবশ্য ব্যবসায়ীদের জন্য অনেক উপকৃত হবে, যে কীভাবে ডিজিটালে। হ্যাঁ, ব্যবসা শুধু ব্যবসা ক্ষেত্রে নয়, আসলে সার্বিক ক্ষেত্রে, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে যত প্রকার আর আসলে মানুষের নিড আছে, সবগুলোই কিন্তু এখন এই ডিজিটাল প্রযুক্তি দখল করে নিচ্ছে। ধন্যবাদ স্যার, আপনার এই মতামতটা আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ এই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যদি এখন না করা হয় তাহলে সে পিছিয়ে পড়বে, এটা মাস্ট পিছিয়ে পড়বে। আচ্ছা স্যার, এই ডিজিটাল ট্রান্সফরমেশন প্রক্রিয়া কি আপনার পথে কোনো বড় ব্যর্থতা হয়ে দাঁড়িয়েছিল, বা এটা থেকে কি আপনি কিছু শিখতে পেরেছিলেন, বা এই ব্যর্থতাকে কি সাফল্যে পরিণত করতে পেরেছিলেন? ব্যর্থতা বলতে একটা ব্যর্থতা ছিল, যেটা হচ্ছে 2012 সালের কথা, সম্ভবত 12-13 এরকম হবে। তো আমি একটা চ্যানেল খুলেছিলাম। তো প্রথমে চ্যানেল খুললাম, তো চ্যানেলটা মানে আমার রেস্ট্রিক্টেড হয়ে গেল, অর্থাৎ সাসপেন্ড, যেটা বলে সাসপেন্ড হয়ে গেল। তারপরে খোলার তো এমনি তো শুরুর দিকে না, খুলছি, খোলা লাগবে তাই খুলছি। পরে কি এরকম সাসপেন্ড হয়ে গেল, কারণ কি? পরে একটু স্টাডি করলাম, স্টাডি করার পর খুব সুন্দরভাবে একটা চ্যানেল করলাম। এবার কপিরাইট মেনটেন, কমিউনিটি গাইডলাইন মেনটেন, সব কিছু মেনটেন করে আমি চ্যানেল করলাম। সেই সময় আমি টেক রিভিউ নিয়ে কাজ করি। বর্তমানের সোহাগ 360 ডিগ্রি প্রায় সমসাময়িক বা তার আগে হয়তো আমি করেছিলাম, তারও আগে। হ্যাঁ, এরকম হতে পারে, বা সেই সময়ে হয়তো এরকম করেছিলাম, আমার সঠিক মনে নাই। তো ওই সময়ে আমি করলাম, শুরু করলাম, তখন সেই সময় তো এই ডিজিটাল কেউ ছিল না। বিভিন্ন জায়গা থেকে ফোন, কেউ গার্মেন্টসের মালিক ফোন দিচ্ছে, এই ফোন দিচ্ছে যে আমার একটা চ্যানেল করা লাগবে, এই করা লাগবে। আসলে একটা বিশাল ব্যাপার তখন সেই সময়। হঠাৎ করে আমার দেখলাম চ্যানেল সাসপেন্ড আবার, ওইটাও। হ্যাঁ, তখন কিছু সাবস্ক্রাইবার হয়েছিল প্রায় 5000-এর মতো এরকম। তো সেই সময় যদি আমি এই কাজ করতাম, হয়তো ডিজিটাল যে মানে ডিজিটাল যারা রিভিউ করে আর কি, সেটা হচ্ছে টেক রিভিউ যেটা বলে, এই রিভিউ হয়তো আমি থেকে যেতাম। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, যাই হোক। তো হলো কি জন্যে, আমি কিন্তু একবারে ব্যর্থ, যে এত প্যাশন দিয়ে এত সুন্দর করে করলাম, তাও কেন, সমস্যা কি? তাই আমি আর বুঝতে পারি না যে আমি তো সব নিয়ম মানছি, তাও কি সমস্যা আমার। তাই আমি চ্যানেল খুলেছিলাম ইউটিউব হেল্প বিডি নামে। ইউটিউব হেল্প বিডি। ইউটিউব হেল্প বিডি। আচ্ছা, ওদের যে এখনো যারা নতুন আছেন তাদেরকে বলবো যে আসলে যে স্ট্রাইকগুলো আসে, বা আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, সেগুলা তো স্ট্রাইক দিয়ে 1টা 2টা 3টা তারপর টার্মিনেশনে যায়, কিন্তু আমাকে একবারে টার্মিনেশনে দিল। কারণ কি? কারণ ওদের একবারে বিশাল একটা আপনার হচ্ছে টার্মস আমি কি করছি, ব্রেক করছি। আপনি কি বুঝতে পারছেন কি সেটা? আমার মনে হয় যে ইউটিউব নাম দিয়ে আপনি চ্যানেল খুলছিলেন, ইউটিউব হেল্প বিডি, মানে ইউটিউবেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান বা ব্রাঞ্চের মতো হয়েছে। তো সেটা তো তারা রাখবে না, একবারে টার্মিনেট, এবং আমার আইপি ব্লক পর্যন্ত করে দিয়েছে। মানে আমার তো তখন ল্যাপটপ ছিল একটাই, যে এই ল্যাপটপ ছাড়া আর খুলতে পারবো না।
পরবর্তীতে এটা আমি যখন বুঝলাম তখন আসলে আমার যে যে প্রতিষ্ঠান সোর্স অফ অ্যাগ্রো, সোর্স অফ অ্যাগ্রোতে গেলাম, আরও অন্যান্য চ্যানেল আমার আছে। এটাই মূলত আপনার একটা ব্যর্থতা হয়ে হ্যাঁ, দাঁড়িয়েছিল। এটা শিক্ষারও ব্যাপার, যারা আছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। যে কমিউনিটি গাইডলাইন তো মানতেই হবে, এটা ইউটিউবের ক্ষেত্রে বলছি। ইউটিউবের ক্ষেত্রে আসলে এটা আমার একটা বড় ধাক্কা ছিল। মানে নতুন যারা ইউটিউব নিয়ে কাজ করবে তারা অন্তত এটা থেকে শিখতে পারবে যে নাম বা হ্যাঁ, শুরু থেকে ভিডিও বলতে ইউটিউব বোঝাতো, হ্যাঁ, কারণ ফেসবুকে তো ভিডিও আপলোড হতো না। এটা কত সালে যেন নিয়ে আসছে। স্যার, ডেটা অ্যানালিটিক্স কি আপনার ব্যবসার কোনো সিদ্ধান্ত গ্রহণে বড় কোনো ভূমিকা রেখেছে, বা এটার মাধ্যমে কি আপনার ব্যবসার কোনো উন্নতি হয়েছে? বর্তমানে ডেটা হচ্ছে সম্পদ, যে কোনো ডেটা। আমাদের গ্রামে একটা লোক ছিল, আচ্ছা, সে সবার জন্ম মৃত্যু কি করে রাখত, লিখে রাখত। এক সময় তার ইনফরমেশন তার কাছে এমন গেল, ও কি জন্য করছে আমার জানা নেই। পরবর্তীতে তার কাছে 10 টাকা দিয়ে আমার নানা কবে মারা গেছে, আমার দাদা কবে মারা গেছে, অনেক ইনফরমেশন দিয়ে এই অবস্থা। আর বিজনেসে তো ডেটা হচ্ছে প্রাণ। মানুষের মাথা না থাকলে, মানে কারো যদি বুদ্ধি কম হয়, এরকম আছে না যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছে, তারা কি সঠিক মতো কাজ করতে পারে? তো বিজনেসের ডেটা যদি আপনি অ্যানালিটিক্স না করেন, সেটা বিশ্লেষণ না করেন, সেটা দিয়ে তো লাভ নেই। মানে সেটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না। এটা অবশ্যই আপনাকে কি করতে হবে, দেখতে হবে। আমরা 3টা সফটওয়্যার ইউজ করি, একটা এইচআর সফটওয়্যার, একটা অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে সিআরএম। এই 3টা সফটওয়্যার ব্যবহার করতে আমার অনেক ব্যয়বহুল, এবং সেটা কিন্তু আমাকে ডেটা বিশ্লেষণ করতে, একটা এমপ্লয় বিশ্লেষণ করতে ব্যাপক ভূমিকা রাখে। সব কিছু কোনটাতে লাভ হচ্ছে, কোনটাতে লস হচ্ছে, মানে এটা একটা ব্রেনের মতো। এই 3টার সমন্বয়ে, যেখানে আসলে একটা ব্যবসার জন্য যা দরকার, এইচআর, অ্যাকাউন্টিং, টাস্ক ম্যানেজমেন্ট, সিআরএম, এগুলো সব কিছু সমন্বয়ে একটা আমরা সফটওয়্যার করেছি বিজনেস ব্রেন নামে। এটা কিন্তু আমার মনে করি যে যেমন মানুষের মেধা বা ব্রেন যেমন দরকার, মাথা দরকার, মাথা ছাড়া যেমন কোনো কিছু সম্ভব নয়, ঠিক একই রকম এই বিজনেস ব্রেনের আমি প্রমোশন করছি এমন নয়। আমি বোঝাতে চাচ্ছি যে এটা আপনার প্রশ্নে আসলে আসলো, তাই আমি বললাম। তো সেটা তো অবশ্যই দর্শকরা জানবে এক সময়, তো এখনই জানাই দিচ্ছি। তো বিজনেস ব্রেন নামে আমাদের এই সফটওয়্যারটা, সেটা হচ্ছে একটা বিজনেসের প্রাণ হবে। সেখানে এইচআর, অ্যাকাউন্টিং থেকে শুরু করে সিআরএম ম্যানেজমেন্টের একটা হিউজ, একটা সমুদ্রের মতো একটা বিশ্লেষণ নিয়ে আসছি। আসলে এই বিশ্লেষণ আমি 3টা সফটওয়্যার ইউজ করতাম। এটার অ্যানালিটিক্স দেখে আসলে আমার কোনটাতে লাভ হচ্ছে, কোনটাতে লস হচ্ছে, আমার এমপ্লয়ের বিহেভিয়ার কেমন, এগুলো বিস্তারিত যদি কারো তথ্য না থাকে, সে প্রতিষ্ঠান চালানো থেকে না চালানো ভালো। ডেটা অবশ্যই লাগবে, অবশ্যই চালাতে 100% ডেটা কালেক্ট করতে হবে আপনাকে। সেটা আপনার ম্যানুয়ালি হোক অথবা ডিজিটালে হোক। তো ম্যানুয়ালি তো আসলে এটা অনেক প্যারা, ঠিক আছে, অনেক প্যারার কাজ। সেই কাজটা আপনাকে সহজে করে দিচ্ছে, একটা কোড আপনাকে করে দিচ্ছে। এই মাসে আমার লাভ হয়েছে নাকি লস হয়েছে, সেটা যদি আপনি ডেটা নিয়ে ক্যালকুলেটর নিয়ে বসেন, সারাদিন সময় লাগবে, আর সেটা আপনাকে এক ক্লিকে রিপোর্ট করে দিচ্ছে। ঠিক আছে, কোনটাতে লাভ, কোনটাতে লস থেকে শুরু করে এক্সপেন্স ডিটেলস, এভরিথিং, একটা বিজনেসের যা যা লাগে সব কিছু করে দিচ্ছে। আপনার এই কথাগুলো হচ্ছে যারা বিজনেস করে বা কর্পোরেট অফিস চালায়, বা আপনি যে অ্যাপের কথা বললেন, তাদের জন্য এটা বেস্ট হতে পারে এই অ্যাপগুলো। না, শুধু কর্পোরেটের জন্য আমি বলবো না। একজন সাধারণ ব্যবসায়ী, তার যদি হিসাব ঠিক না থাকে, সে কি বড় হতে পারবে? আমার তো মনে করি একজন মুদি দোকানের এটা দরকার, একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, ইনভেন্টরি সফটওয়্যার, তার কি দরকার, এটা দরকার আছে। হ্যাঁ, সম্ভব। আমার বড় বড় সফটওয়্যার, দামি সফটওয়্যারই নিতে হবে তা তো না। ফ্রি সফটওয়্যার আছে, অনেক সফটওয়্যার আছে, অ্যাপস আছে, যার মাধ্যমে হিসাব রাখা যায়। সেটা অবশ্যই করতে হবে। হিসাব রাখা ছাড়া, বিশ্লেষণ ছাড়া, ডেটা অ্যানালিটিক্স ছাড়া আসলে একজন মানুষ তো নিজেরই মূল্যায়ন করতে পারবেন, নিজের ব্যবসা মূল্যায়ন করতে পারবেন না। ধন্যবাদ স্যার, সুন্দর বলছেন এই ডেটা অ্যানালিটিক্স সম্পর্কে। আচ্ছা স্যার, আপনি যে অ্যাপটার কথা বলতেছেন মূলত, আচ্ছা এটা দিয়ে কি স্টক ম্যানেজমেন্ট করা যাবে? মাস্ট বি, এটা তো অবশ্যই যে আপনার স্টক ম্যানেজমেন্ট তো করতেই হবে। হ্যাঁ, এটা তো আছেই। এছাড়াও এখানে বললাম যে সমুদ্র ভাষা ইউজ করেছি, তাই না? এখানে একজন বিজনেস যে করবে,
তার কি কি দরকার, কি কি সেগমেন্ট দরকার, প্রত্যেকটা সেক্টরকে আমরা টাচ করেছি আমাদের বিজয় ব্রেনে। একজন ফোন দেওয়া মাত্র, ফোন দিবে কোনো কাস্টমার, সেটাও এখানে আমাদের যে PAVX যেটা, সেটা এখানে API ইন্টিগ্রেটেড করা আছে। ফোন দেওয়া মাত্র তার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে, এবং সেই প্রোফাইল, সেই কাস্টমার কবে ফোন দিছে, রেকর্ড কি, এগুলো সব তো থাকবে। আর স্টক সেটা তো থাকবেই। এছাড়াও একজন বিজনেসের জন্য যা যা দরকার, তো অনেক বড় সফটওয়্যার, তো এই সফটওয়্যার একবারে পুরোটা সে কী করতে পারবে না, শেষ করতে পারবে না। সেজন্য আমাদের যে অ্যাডমিন প্যানেলে আছে কিছু অপশন আছে, যে কাকে আমরা ইনভেন্টরি বা স্টক দেখাবো, কাকে আমরা টাস্ক ম্যানেজমেন্টের দায়িত্ব দিব, কে লিড দেখবে, অথবা কে কাস্টমার কেয়ারে যারা ফোন ধরবে তাদের জন্য আলাদা আলাদা ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেল থেকে এটা মেনটেন করতে পারবে। নির্দিষ্ট কিছু অপশন রেখে, হ্যাঁ, নির্দিষ্ট অনেক অপশন আছে। নির্দিষ্ট কিছু অপশন এক একজনকে কি করতে পারবে, ডেডিকেট করে দিতে পারবে, যে শুধু স্টকই দেখবে, অন্য কিছু দেখতে পারবে না। আরেকজন পারচেজ দেখছে, হয়তো আরেকজন যে অ্যাডমিনে আছে সে হয়তো ট্রেডার্স মেনটেন সহ এভরিথিং মেনটেন করছে। এটা তো শুধু এটা অ্যাকাউন্টিং এর যত পার্ট সবগুলো এর মধ্যে আছে। এর মধ্যে আছে আবার আপনার এইচআরএমে একজন এমপ্লয়ির স্যালারি, অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে এমপ্লয়ির যে ডেটা অ্যানালিটিক্স সেটা আছে এইচআরএম, এটাও ওর সাথে অ্যাটাচড বিজয় ব্রেনের মধ্যে। একটার ভিতর সব কিছু, একের মধ্যে সব কিছু। আমি এটার নাম দিতে চাইছিলাম ওয়ান সোর্স, পরে সেখান থেকে দেখলাম ওয়ান সোর্স থেকে বিজনেস ব্রেনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ ওয়ান সোর্স এটাও যায় নামের সাথে, যে একটার মধ্যে সব কিছু আমরা পাচ্ছি, কিন্তু বিজনেস ব্রেনটা হচ্ছে যে নামটা আমরা সিলেক্ট করেছি, যে বিজনেস ব্রেন ছাড়া যেমন ব্যবসা চলে না, ঠিক একই রকম এই সফটওয়্যার বা এই সফটওয়্যারের মতো অন্য সফটওয়্যার যে কোনো কিছু হতে পারে, সেগুলোর ব্যবহার ছাড়া আসলে একজন ব্যবসায়ী ভালো একটা জায়গায় যাওয়া তার জন্য বর্তমান সময়ে অসম্ভব প্রায়। ব্যবসাদের জন্য মাস্ট বি লাগবে এখনকার সময়ে ব্যবসা চালাতে হলে। অবশ্যই লাগবে। স্যার, আপনাকে অসংখ্য শুভকামনা জানাই আপনার এই সফটওয়্যারটার জন্য। আর খুব শীঘ্রই তো এটা লঞ্চ হতে যাচ্ছে। হ্যাঁ, খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। 1 তারিখ থেকে, অক্টোবরের 1 তারিখ থেকে সকল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইটে সব জায়গায় বিজনেস ব্রেন এই যে সফটওয়্যার, এটা অ্যাভেলেবল হবে ইনশাল্লাহ। স্যার, আপনার মতে এই যে 5-10 বছরে এই ডিজিটাল প্রযুক্তি কিভাবে ব্যবসার ল্যান্ডস্কেপ পরিবর্তন করবে, বা তখন আপনার ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে বর্তমানে যে ডিজিটাল প্রযুক্তির ক্রমবর্ধমান যে সেক্টর বাড়ছে, 5-10 বছর পরে কি হবে বলা মুশকিল। আমি যেটা কল্পনা করেছিলাম সেই কল্পনার থেকেও দ্রুত সব কিছু যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম, তখন সম্ভবত ক্লাস 7-এ পড়ি, আমাকে আমার বাবা একটা রেডিও কিনে দিয়েছিল, এত বড় ছোট, এরকম অ্যান্টেনা তোলা। আমি চিন্তা করছিলাম, আমার বন্ধুদের বলছিলাম এরকম যদি টিভি থাকতো হাতে বসে দেখতাম, পারে এটা অসম্ভব পাগল প্রায় কথা ছিল। কিন্তু সেটাই আসলে আমার লাইফে কি চলে আসছে। এআই এর যে ব্যবহার শুরু হয়েছে এবং প্রযুক্তির যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে আপনি কল্পনাও করতে পারবেন না যে কি হতে পারে। অসম্ভব কিছু হবে। ঠিক আছে, আপনি আমার সামনে বসে আছেন, অথচ হয়তো নাই, এরকম সম্ভব। এটা তো কল্পনা করছেই, এখনো মেটা বা এরা কল্পনা করছে। এখানে যা কিছু দেখছেন বই টই আসলে এখানে নাই। আপনি মেটা ইউনিভার্স যেটা কল্পনা করছে, এটা কাল্পনিক জায়গায় চলে যেতে পারে। সেই জায়গায় একটা সবাইকে বলবো, প্রযুক্তির ব্যবহার আমরা তো অবশ্যই করব, কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে করব। কারণ আপনি বুঝতে পারবেন না আপনি কোথায় আছেন, আসলেই আপনি রিয়েল লাইফে আছেন নাকি প্রযুক্তির মধ্যে আছেন। তো সেই জায়গায় যাতে আমরা না যাই। ফেসবুকের যে ব্যবহার আমরা করি, এখনই কিন্তু বুঝতে পারি না কতক্ষণ ব্যবহার করছি, টাইম পার হয়ে যায়। এটা যাতে না হয়, আমরা প্রযুক্তিটাকে কাজে লাগাবো, কিন্তু সেটাকে আমরা প্রযুক্তি যাতে আমাকে খেয়ে না ফেলে। হ্যাঁ, এরকম একটা কথা আছে যে অনেকে ক্যামেরা কিনে না, বলছে অটো মোড দিয়ে রাখে, বলে যে ক্যামেরাকে কিন্তু আপনি চালাচ্ছেন না, মানে ক্যামেরা আপনাকে চালাচ্ছে।
অটোমোট দিয়ে যেরকম ছবি তোলে সেরকম দিয়ে আপনি তুলছেন। এটা বলছি যে আসলে আপনার ম্যানুয়ালি আপনাকে ডেভেলপ করতে হবে, মানে প্রযুক্তি যাতে আপনাকে অন্ধ করে না ফেলে, প্রযুক্তি যাতে আপনার ব্রেনটাকে ড্যামেজ করে না ফেলে, সেই সচেতনতা থাকতে হবে। কারণ আগামী 5 থেকে 10 বছর প্রযুক্তির তেমন পরিবর্তন আসবে। এখন যা দেখছেন তার 100 গুণ কিছু একটা পরিবর্তন হবে, যেটা আমি কল্পনা করতে পারছি না, আপনিও পারবেন না। আর উদ্যোক্তা বা ব্যবসায়ী যারা আছেন তারা তো অবশ্যই প্রযুক্তিটাকে সঠিক ব্যবহার করবে এবং এর ব্যবহার ছাড়া আসলে উন্নয়ন সম্ভব নয়। আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করছি, এআই এজেন্ট তৈরি করা, তারপর বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করা, ইআরপি সফটওয়্যার ডেভেলপ করা। এই দিকে আমরা যদি না এগোই তাহলে আমরা রেসে টিকতে পারবো না। একটা রেস আছে না, সমসাময়িক আপনার ব্যবসার সাথে আপনার তাল মিলাতে হবে না, আপনি পারবেন না, আপনি ঝরে যাবেন। তো আমরা যাতে ঝরে না যাই তার সর্বোচ্চ স্টেপ আমরা নেওয়ার চেষ্টা করছি। যারা উদ্যোক্তা আছেন আপনারাও চেষ্টা করবেন প্রযুক্তির সর্বোচ্চ সঠিক ব্যবহার করার। আমাদের শেষ প্রশ্ন হচ্ছে যে যারা এখন ডিজিটালাইজেশন শুরু করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি হবে, বা তারা কিভাবে খুব তাড়াতাড়ি এটা অ্যাডপ্ট করতে পারবে? এখনো কেউ শুরু করেনি আমার তো মনে হয় না, সবাই তো শুরু করছে। তো আসলে যারা শুরু করবে এরকম শুরু করার মতো আমার মনে হয় লোক নাই এখন পর্যন্ত। কেন? তার ফেসবুক আছে না, সবার তো ফেসবুক আছে, কার ফেসবুক নাই? সবারই আছে। হ্যাঁ, সেটা ব্যবসায় কাজে লাগাতে হবে। সে ফেসবুক থেকে, তার পেজ নাই, ফেসবুক থেকে সে পোস্ট দেওয়া শুরু করুক, ঠিক আছে? নিজের ব্যবসা আছে কিন্তু আমি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করছি না, হবে না, তাকে ব্যবহার করতে হবে। সে আজ থেকে শুরু করুক, তারপর আস্তে আস্তে তার ওয়েবসাইট করুক, হ্যাঁ, তারপরে সে ডিজিটাল মার্কেটিংয়ে সে এক্সপার্টিস নিজে হবে অথবা কাউকে রাখবে। এভাবে ব্যবহার করে যদি তার কাজে না লাগাই নিজেকে, নিজের বর্তমান যে আপনার অস্ত্র, ঠিক আছে, আপনার কাছে একটা অস্ত্র আছে, তার যদি ব্যবহার না করেন কোনো দাম আছে সেটা? কখনো না। সেটাকে কাজে লাগাতে হবে, সঠিক মতো কাজে লাগাতে হবে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান কথাগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। দোয়া রাখবেন আমার জন্য, আর দোয়া রাখবেন আমরা কাজ করছি সোর্স অফ অ্যাগ্রো এবং বিজয় ভেঞ্চার্স লিমিটেড কাজ করছে দেশের উদ্যোক্তাদের জন্য। আপনাদের নিয়ে স্বপ্ন দেখছি একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।